নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে পোস্ট দিয়েছিলাম একটা, মায়ানমারে ড্রোন স্ট্রাইক হয়েছে, কিন্তু সেই ড্রোন স্ট্রাইকের কোনো দায়িত্ব আমাদের সেনাবাহিনী নেয়নি। সেনাবাহিনীর বক্তব্য, ড্রোন হামলা মায়ানমারে মানছে না সেনা। ফের ভারতের সার্জিক্যাল স্ট্রাইক মায়ানমারে, দাবি করলো আলফা। তবে এবার আর প্যারা স্পেশাল ফোর্স পাঠিয়ে নয়, অপারেশন সিঁদুরের কায়দায় ড্রোন চালিয়ে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হলো ওপারে থাকা ভারতীয় জঙ্গিদের ঘাঁটি। হতাহতের সংখ্যা জানা না গেলেও আলফা স্বাধীনভাবে দাবি করেছে ড্রোন হামলায় তাদের নিম্ন পরিষদের সভাপতি স্বঘোষিত লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম এবং আরও 2 নেতা মারা গিয়েছেন, জখম হয়েছেন আরও অন্তত 19 জন। তবে ভারতীয় সেনাবাহিনী এই হামলার কথা অস্বীকার করেছে। ইন্টেলিজেন্সের একটা রিপোর্ট বেরিয়েছে। ইন্টেলিজেন্সের রিপোর্ট যেটা বলছে সেটা হচ্ছে, ইন্ডিয়ান ড্রোন স্ট্রাইক ইনসাইড মায়ানমার, ডিটেল ব্রিফ। উলফা 1 top commander Noyan Mehendi, alias Noyan Asham, may have been killed in the strike. Number 2, one of the primary target was Alpha 1's 779 camp located in Waktham Basti. Sources claim that 5 cadres of outfit were present in the camp at the time of the drone strike. কোন জায়গায় ড্রোন স্ট্রাইকটা হয়েছে আপনারা দেখুন। এক্স্যাক্টলি এটা হচ্ছে মায়ানমারের একেবারে জঙ্গলের ভেতরে একটা অঞ্চল, যে ছবিটা স্যাটেলাইট থেকে পাওয়া গেছে। এই যে অংশটা আপনার ঘেরা দেখছেন, এই অংশটাতে পুরো অপারেশন হয়েছে। এই অপারেশনে অনেকগুলো সন্ত্রাসবাদী মারা গেছে। আরো স্পেসিফিক্যালি বললে দেখা যাবে, এই সাদা অংশটুকু দেখুন, এইখানে আপনারা জুম করে দেখলে বুঝতে পারবেন। প্যাংসাও পাস, একটা হচ্ছে প্যাংসাও পাস আর একটা হচ্ছে লাংওয়া। এই দুটো অঞ্চলে প্রায় 57টা আপনার এই সন্ত্রাসী ক্যাম্প ছিল, যেটা পাকিস্তানের ওখানে সন্ত্রাসী ক্যাম্প যেগুলো ছিল সেরকম সন্ত্রাসী ক্যাম্প। আরও যদি আপনারা ডিটেল যান, তাহলে স্কেচ অফ মোর দ্যান 200 কিলোমিটার অফ দ্য প্রোফাইলস, এই যে ছবিটা রয়েছে একটা ত্রিভুজের মতো ছবি, এই ত্রিভুজের মতো ছবি এই অংশটা হচ্ছে প্রোফাইলস। এইখানে সমস্তটা ক্যাম্পের, এখানে যত অস্ত্র থেকে খাদ্য থেকে আরম্ভ করে সন্ত্রাসবাদী ক্যাম্প ট্যাম্প মজুদ ছিল। এটা একটা ছবি পাওয়া গেছে, যে ছবিটা ড্রোন হামলার পরের একটা ছবি পাওয়া গেছে। এই হামলার এটা হচ্ছে ছবি, ভেতরে সমস্ত ধ্বংস হয়ে গিয়েছে, কিছু পাওয়া যায়নি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি খুব শর্টে করছি, নইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এইখানে মারা গিয়েছে 1 নম্বরে আছে স্বঘোষিত লেফটেন্যান্ট জেনারেল নয়ন মেহেন্দি, 2 নম্বরে আছে স্বঘোষিত ব্রিগেডিয়ার গণেশ লোহান এবং 3 নম্বরে স্বঘোষিত কর্নেল প্রদীপ। এই 3 জন আছে। এইখানে হচ্ছে এদের ছবি, এখানে ওরা সমস্ত এখানে ট্রেনিং ক্যাম্পের বাইরে সমস্ত বসে রয়েছে। এই ছবিও পাওয়া গিয়েছে, তারা এখন বেঁচে নেই। এখন এই যে উলফা, তারা একটা চিঠি প্রকাশ করেছে, মানে একটা বিবৃতি দিয়েছে। ভারত সরকার তো স্বীকার করেনি, একটা বিবৃতি দিয়েছে। কে মেরেছে ভারত সরকার বলছে আমরা জানি না, কে মেরেছে, কোথা দিয়ে ড্রোন এসছে আমরা জানি না। গত পরশু দিনকে 200টা ড্রোন মারা হয়েছিল, কালকে রাত্রিবেলা 130-এর উপরে মারা হয়েছে। প্রথম দিন মারার কারণ ফলে কি হয়েছে এবং দ্বিতীয় দিন মারার ফলে কি হয়েছে আমি সে প্রসঙ্গেও আসছি। এই যে বিবৃতি তারা প্রকাশ করেছে, এই বিবৃতিটা তর্জমা করে ইংরেজিতে যা বেরিয়েছে, ইংরেজি যা জানাচ্ছে সেটা ট্রান্সলেট করা হয়েছে। আলফা is press statement signed by 2nd Lieutenant Ishan Asham reported the death of senior leader Lieutenant General Nayan Asham
নয়ন মেহেদি ব্র্যাকেটে, যাকে প্রথমে দেখালাম নয়ন মেহেদি, a key strategist and military trainer, allegedly killed in a prior strike with his funeral suite during the July 13th operation. কালকে ছিল 13 তারিখ। কেন আমি বলছি, সব বলছি আপনাদের। অ্যাডিশনাল ক্লেম মানে বলছে যে উলফার প্রেস স্টেটমেন্টে বাংলা করলে যেটা দেখা যাচ্ছে, তারা বলছে যে উলফার যে প্রেস স্টেটমেন্ট সেটা সাইন করেছে লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম ব্র্যাকেটে নয়ন মেহেদি, যে নামটা আমি দেখালাম। প্রথম স্ট্রাইকে এ মারা গেছিল। এর যখন ফিউনারাল হচ্ছিল 13 তারিখ রাত্রিবেলা, তখন আবার ড্রোন স্ট্রাইক হয়। অ্যাডিশনাল ক্লেম ইনক্লুড দ্য ডেথ অফ ব্রিগেডিয়ার গণেশ আসাম অ্যান্ড কর্নেল প্রদীপ আসাম in a subsequent missile strike during Nayan Assam funeral with 19 cadets injured across camps. এই 19 অনেক বেশি হবে। এবার ইন্টেলিজেন্স কি বলছে? The outfit further claims that areas attack by fighter aircraft are ongoing in specific location within its operational zone and vow to take revenge for what is termed a crucial violation of humanitarian norms. ওরা বলছে যে এটা ভায়োলেশন অফ হিউম্যানিটেরিয়ান নর্মসের ভায়োলেশন হয়েছে, এয়ার স্ট্রাইক করা হয়েছে। ভারত বলছে আমরা কিছু জানি না, আমরা এয়ার স্ট্রাইকও করিনি। কোথা দিয়ে কে ড্রোন মেরেছে? প্রথম দিন 200, দ্বিতীয় দিন ওই 150 মতো ড্রোন মেরেছে। এবার প্রথম দিন আর দ্বিতীয় দিনের কাণ্ডটা আপনাদের বলি। আচ্ছা, টাইমস, তার আগে বলে দিই, টাইমস অফ ইন্ডিয়া একটা খবর করেছে, ড্রোনস ড্রপড 3 bombs অন মায়ানমার ক্যাম্প উলফা 1, মানে উলফা 1-এ 3টে বোম ড্রপ করা হয়েছে, টাইমস অফ ইন্ডিয়া বলছে। এবার আমি আপনাদের প্রথমটা বলি। প্রথম দিন যে 57টা এতে যখন 2টো থেকে 4টের মধ্যে যখন স্ট্রাইকটা হলো, 2 থেকে 4টে স্ট্রাইক হওয়ার পরে পরপর 200টা ড্রোন, তখন ওদের একজন জেনারেল, সেই জেনারেলের নাম হচ্ছে, মানে এটা এমন বুদ্ধি করে করা হয়েছে যে সব যেন ওপরে চলে যায়। 1 নম্বরে যার নাম রয়েছে লেফটেন্যান্ট জেনারেল নয়ন মেহেদি। এই লেফটেন্যান্ট জেনারেল নয়ন মেহেদিকে এরা বলছে নয়ন আসাম প্রথম, যিনি আসল যিনি নেতা ছিলেন পরেশ বড়ুয়ার পর, যিনি পুরো দলটা চালাতেন, কি কি করতেন আমি সব দেখাচ্ছি আপনাদের। এই মানে যখন তিনি মারা গেলেন, তিনি 12 তারিখ রাতে মারা গেছেন। 13 তারিখে ওখানে একটা ফিউনারালের ব্যবস্থা করা হয়েছে। ওই বনের মধ্যে কিছুটা জমি করে ফিউনারালের ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রায় 500 থেকে 700 জঙ্গি উপস্থিত ছিল। সেই 500-700 জঙ্গি যখন উপস্থিত থাকে, সেখানে আবার ড্রোন অ্যাটাক করেছে গতকালকে। ড্রোন অ্যাটাক করে পরপর ড্রোন অ্যাটাকে, মানে সত্যি ফিগারটা জানা যাচ্ছে না, কারণ কেউ তো স্বীকার করছে না। ভারত সেনাবাহিনী তো, ভারতীয় সেনাবাহিনী স্বীকার করছে না, আসাম রাইফেল স্বীকার করছে না, পুলিশ স্বীকার করছে না, আসামের মুখ্যমন্ত্রী স্বীকার করছেন না। তারপরে মায়ানমারের বর্ডারে হয়েছে, মায়ানমারের ওখান থেকে কোনো রকম এরকম বিবৃতি আসেনি। ফলে কে করলো না করলো সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কে করেছে ভাই জানি না, ওপররা যা করেছে ভালোর জন্য করেছে। এবার ফিউনারালে যখন এসছে, তখন সব এই যে ড্রোনগুলো যেগুলো মারা হয়েছে, 70 কতগুলো 70 না তার বেশি মারা হয়েছে, সব মানে মানে ঠিক ফিগার যেটা সেটা কিন্তু জানা যাচ্ছে না। তাতে এই যে 700 জন যেটা আছে, এই 700 জনের মধ্যে ম্যাক্সিমাম মারা গেছে। মোটামুটি আলফা এখানে শেষ। আলফা মোটামুটি কোমর ভেঙে দিয়েছে আলফা। এটা ঘরের মধ্যে আগে সাফাই অভিযান শুরু হলো, এরপরে সাফাই অভিযান বাইরে হবে। কিলিং অফ নয়ন আসাম ওয়াজ নট জাস্ট এ হিট, ইট ওয়াজ এ মেসেজ। একটা মেসেজ পৌঁছানো হলো। আচ্ছা, কি করতো এই নয়ন আসাম?
Ulfa top commander and the mastermind of behind cross-border insurgency, broker arms deals, run joint operation with NSCK and had tied with ISI and China. His jungle camps, take militant, smuggle weapon and plotted attack on Indian soil. Every bullet fired in Northeast had his blueprint behind it. India does not take revenge. It deleted a terror in a map. তার মানে কি করতো ক্রস বর্ডার ইনসার্জেন্ট টেরোরিজম করতো, অবৈধ অস্ত্র চোরাচালান করতো, ISI এবং চায়নার সঙ্গে সে যোগাযোগ রাখতো, ওইখানে যে ক্যাম্প করেছিল সেই ক্যাম্পে মিলিটেন্টদের প্রশিক্ষণ দিত এবং প্রত্যেকটা গুলি যে অসমে চলতো সেই প্রত্যেকটা গুলি তার নির্দেশেই চলত। এবার আসুন বাংলাদেশি রোহিঙ্গা প্রসঙ্গে। বাংলাদেশে 3 জন ধরা পড়েছে। 3 জনের মধ্যে একজন হচ্ছে রোহিঙ্গা, তার ছবি এখানে দিয়েছে আসাম পুলিশ, আসাম রাইফেলস, আসাম পুলিশ না আসাম রাইফেলস, তার ছবি এখানে দিয়ে দিয়েছে। তার কাছে 7 কেজি ডেটোনেটর পাওয়া গিয়েছিল। এই সম্প্রতি বাংলাদেশ জেল থেকে ছাড়া পেয়েছে। বাকি যে 2 জন আছে সেই 2 জন বোনের মধ্যে, বাকি যে 2 জন আছে সেই 2 জন আহত হয়েছে, তাদের হসপিটালে পাঠানো হয়েছে। আর বাকি মানে করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে আরো 70 থেকে 80 জন বাংলাদেশি রোহিঙ্গা এবং বাংলাদেশি সন্ত্রাসবাদী ওই জঙ্গলের মধ্যে আছে। ওই জঙ্গলে কোথায় কোথায় রয়েছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তাহলে বাংলাদেশের যে ইনভলভমেন্ট এটা কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেল। ফলে বাংলাদেশের সরকার আর কখনোই বলতে পারবে না যে আমরা আর কিছু জানি না। মোহাম্মদ ইউনূস প্রথমেই শুরুতেই বলে দিয়েছিলেন আমরা অস্থির হলে 7 সিস্টার অস্থির হয়ে যাবে। উনি প্রথম স্টেটমেন্টেই বলে দিয়েছিলেন। তারপর 7 সিস্টার নিয়ে উনি চায়নার সঙ্গে কথা বলেছেন, উনি পাকিস্তানের সঙ্গে কথা বলছেন। পাকিস্তানি 3 জন ব্রিগেডিয়ার এখানে এসেছিল, বাংলাদেশে এসেছিল। ভারত জানতো কোন হোটেলে, ম্যারিয়টে কোন হোটেলে ছিল, কোন ঘরে ছিল, ভারত জানতো। হামাস নেতা ইসমাইল হানিয়েকে যেভাবে মেরেছিল ভারত কিন্তু মারতে পারত ওই 3 জন ব্রিগেডিয়ারকে, কিন্তু সেখানে হোটেলের মধ্যে অনেক লোক ছিল ম্যারিয়টে, তাই সেটা মারেনি। হামাসের নেতা ইসমাইল হানিয়ে তিনি একটা সেফ হাউসে একা ছিলেন, তার এক সঙ্গিনী সহ, তাই ওখানে ইসরায়েল মেরে ওকে শেষ করে দিয়েছিল। কিন্তু ভারতের পক্ষে সে সম্ভব ছিল না। ভারত জানতো আমি যদি করি তাহলে পরে অনেক প্রাণ নষ্ট হবে, তাই ভারত ওটা করেনি। এদিকে লালমনিরহাটে চীনকে ডেকে এনেছেন, চীনকে ডেকে এনে উনি এই সমস্ত এয়ারপোর্ট করাচ্ছেন, যুদ্ধ বিমান নেওয়াবেন। চীনের থেকে যুদ্ধ বিমান কেনা হচ্ছে, এই সমস্ত মোহাম্মদ ইউনূস করছেন। তা ঠিক আছে, ভালো কথা, আপনি করুন। আমি যে বলতাম না ওই ওপর দিয়ে টপকে দেবে, ওপর দিয়ে টপকে দেবে, টপকানোর অনেক কিন্তু পন্থা আছে। কিন্তু ভারতবর্ষ এটা করেনি। কে করেছে জানি না ভাই, কে করেছে। আর বাংলাদেশি যদি এরকম হয় তাহলে পরে কে করবে কিন্তু আমরা জানি না। আমি অনেক আগে বলেছি আমি এখন দর্শক হয়ে বসে থাকবো, আমি শুধু দেখবো। কদিন ধরে দেখবেন আমার খুব টোন ডাউন আছে, খুব শান্ত হয়ে গেছে, ভালো ছেলে হয়ে গেছে। আমার সুবোধ বালক রাম, আমি সুবোধ বালক রাম হয়ে গেছি। কোনো চেঁচামেচি করি না, চুপচাপ আমি থাকি, আমি কোনো কথা বলি না। এখন সুবোধ বালক রাম যা যা বলে গেছিল এবার পর তাই হবে। এই সমস্ত যারা জেহাদি আছে তারা কোথায় লুকোবে, লুকোক। এখন এটা হচ্ছে বাইরে দিয়ে শুরু হলো, এটা কোথায় গিয়ে শেষ হবে এটা আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। আমি বারবার বলছিলাম না, খুব বেশি দেরি হবে না, খুব বেশি দেরি হবে না।
আগে ঘর সাফাই শুরু হলো, এবার বাইরে সাফাই শুরু হবে। নরেন্দ্র মোদী কোনো কথা বলেন না, পাকিস্তানকে মারার আগেও কোনো কথা বলেননি, আর যেখানে যেখানে মারা হচ্ছে কোনো কথা হবে না। অনেকেই বলেন, আমাকে পোস্টে ওখানে লিখেছেন যে আমাদের আমাদের ইউটিউবাররা তো কালকেই দিয়ে দিয়েছে, আপনি এত লেট করলেন কেন? আমি লেট করলাম সেটা হচ্ছে এই এই মানে প্রমাণগুলো জোগাড় করার জন্য, ইন্টেলিজেন্স থেকে রিপোর্টগুলো জোগাড় করার জন্য, যেগুলো আপনাদের ইউটিউবাররা কোনোদিন পাবে না। সাংবাদিকের সঙ্গে ইউটিউবারের তফাৎটা হচ্ছে এইখানে। একটা ইউটিউবার খবরের কাগজ দেখলো, দেখে হরহর করে বকে গেল। যদি আমি ওইটা করতাম তাহলে আমি দিনে 10টা ভিডিও করতে পারতাম, কিন্তু আমি একটা ভিডিও করতে গেলে প্রচুর খাটাখাটি করতে হয়। তার দাম আপনারা কতটুকু দেবেন না দেবেন সেটা আপনাদের ব্যাপার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।